আমরা সাধারণ চোরদের দেখেছি যে তারা ব্যাংক থেকে টাকা পয়সা বা স্বর্ণ লুট করে থাকে, কিন্তু আজ এই মুভিতে এমন কিছু টপ লেভেলের চোরদের কথা বলবো যারা উড়ন্ত প্লেন থেকে একদম দুরন্ত গতিতে 3000 কেজি গোল্ড চুরি করে নেয়। ব্যাপারটা অসম্ভব মনে হলেও এই গ্রুপটা তা কীভাবে সম্ভব করলো তা জানাতে হাজির হয়ে গেলাম নতুন একটা মুভি নিয়ে। তো কোনো কথা না বাড়িয়ে একদম মুভি শুরুতে যাওয়া যাক। মুভি শুরুতেই আমরা ইতালি ভেনিসের একটা অকেশন হাউসের দৃশ্য দেখতে পাই। এই হাউসে বেশ কিছু মূল্যবান আর্ট সেল করা হচ্ছিল। অকেশনের মাঝপথে সেখানে সে হাজির হয় সাইরাস নামের এক ব্যক্তি। সাধারণ মানুষের বেঁচে থাকা এই সাইরাস কিন্তু একেবারে মামুলি আদলি নয়, সে এই পৃথিবীর সব থেকে বড় আর্ট থিপদের একজন। অর্থাৎ বিভিন্ন আর্ট গ্যালারি থেকে আর্ট চুরি করাই হলো তার পেশা। আজ এই প্রোগ্রামে ঠিক এই উদ্দেশ্যে এসেছে। তবে এই মিশনে সে একা নয়, তার সঙ্গে আছে এক্সপার্ট টিম। এই টিমের মেম্বার প্রত্যেকটি চুরিবিদ্যা কোনো না কোনো ক্ষেত্রে এক্সপার্ট। যেমন তার টিম মেম্বার ক্যামেলিয়া যে কোনো ধরনের যানবাহন ড্রাইভ করতে পারে, এমনকি সে প্লেন পর্যন্ত চালাতে পারে। এছাড়াও আরও রয়েছে হ্যাকার মিশন, লকার খোলা এক্সপার্ট ম্যাগনেস এবং ইঞ্জিনিয়ার লোক। তারা সবাই মিলে এই অকেশনে একটা বড় সড় ধাওয়া মারতে চলেছে। এদিকে ভ্যানিসের এই অকেশন লন্ডনেও লাইভ কনফারেন্সের সাথে কানেক্টেড ছিল, সেখান থেকে কিছু লোক এই অকেশনে অংশ নেয়। সাইরাস প্রথমে ভ্যানিসে সেই অকেশনে একজন বিডার হিসেবে প্রবেশ করে। তার কিছুক্ষণ আগেই কিন্তু একটা অকেশনে দামি পেন্টিং বিক্রি করা হয়, কিন্তু লন্ডনে রাখা এই পেন্টিংটাকে চুরি করতে গিয়েছিল তার টিমের দুই মেম্বার লুক আর ম্যাগনেস। পেন্টিং যে ভোল্টে রাখা ছিল সেই ভোল্টটাকে ম্যাগনেস খুব সহজে করে ফেলে। এবার সেখান থেকে পেন্টিংটাকে বের করে রোল করে একটা কন্টেনারে ঢুকিয়ে নেয়। তারপর সে কন্টেনারকে পাশের নদীতে ফেলে দেয়। এই নদীতে বোর্ড নিয়ে অপেক্ষা করছিল আরেকটি মেম্বার লোক। সে রিমোট কন্ট্রোলের সাহায্যে কন্টেনারকে নিজের কাছে নিয়ে আসে। এভাবে তারা প্রায় $12 মিলিয়ন ভ্যালুর একটা পেন্টিং চুরি করে ফেলে। কিন্তু সবথেকে বড় খেলাটা দেখাতে চলেছে সাইরাস। নিজে ভ্যানিসে সেই অকেশনে হঠাৎ হাজির হয়। পৃথিবীর সবথেকে ফেমাস ডিজিটাল আর্টিস্ট অ্যানট নামের এই ব্যক্তি একটা মাস্ক পরে এই অকেশনে অংশ নিয়েছিল। এই দুনিয়ার কেউই তার আসল পরিচয় জানে না, কারণ সে একজন অ্যানোনিমাস আর্টিস্ট। তাই এখানে সে মাস্ক পরেই হাজির হয়। অ্যানট আসার পরই সবার সামনে হাজির হয় তার তৈরি একটা এনএফটি মাস্ক। এই এনএফটি মাস্ক মূলত অসংখ্য ক্যামেরাতে তৈরি করা। এর মধ্যে থাকা এআই ক্যামেরাগুলো সহজে নিখুঁত ছবি তৈরি করতে পারে। এমনকি যার মুখে মাস্কটা লাগানো থাকবে তার কল্পনা অনুসারে ডিজিটাল আর্ট তৈরি করতে পারবে। তো বুঝতে পারছো যে এই এনএফটি অকেশনের সবচেয়ে দামি জিনিস হতে চলেছে। এখন বিট শুরু হওয়ার পর অন্যরা সবার সাথেই সাইরাসও দাম হাঁকাতে থাকে। এমনকি সে $20 মিলিয়ন অকেশন করে এই ডিভাইসটিকেও কিনে নেয়। এদিকে এত কিছুর মাঝে পুরো সময়টা তার দিকে নজর রাখছিল ইন্টারপ্রো অফিসার এবি। এবি বেশ কয়েকবার সাইরাসকে ধরতে গিয়ে ব্যর্থ হয়েছিল। সে জানতো যে সাইরাস এই অকেশন কোনোভাবে মিস করবে না, তাই আগে থেকেই সে পুরো জায়গাটা অনেকগুলো ক্যামেরা লাগিয়ে রাখে। এই ক্যামেরাগুলো দিয়ে সে সাইরাসের উপর নজর রাখতে শুরু করে। তাকে এনএফটি কিনতে দেখে সে বুঝে যায় যে সাইরাস মনে কোনো একটা মাস্টার প্ল্যান করছে। ঠিক তার অনুমানটাই সত্য প্রমাণ হয় যখন সাইরাসের টিম মেম্বার মিন্টুর একটা বাটন প্রেস করে। তার এই বাটন প্রেস করার সাথে সাথেই ছোট একটা বিস্ফোরণের মতো শব্দ হয়, যার ফলে পুরো অকেশন হাউসের লাইটগুলো বারবার জ্বলতে নিভতে শুরু করে। হাউসের ভিতরে থাকা অনেক অতিথি ভয় পেয়ে সেখান থেকে বের হওয়া শুরু করে। অন্যদিকে মিশন এসে অ্যানটকে বলে, স্যার আসুন, আমরা আপনাদের নিরাপদ জায়গায় পৌঁছে দিচ্ছি। কিন্তু সাইরাস এসে বলে সে তো এইমাত্র $20 মিলিয়ন দিয়ে এই এনএফটি মাস্ক কিনলো, তাহলে এই ডিভাইসের অ্যাক্সেস কোডটাও তার এখনই লাগবে, কারণ অ্যাক্সেস কোড ছাড়া কেউ এই ডিভাইস চালাতে পারবে না। তো সাইরাস চালাকি করে কোড শেয়ার করার জন্য এই নেটকে নিজের এয়ারটেলে আসতে বলে, কিন্তু তার কাছে আসলে কোনো এয়ারটেল ছিল না। সে এই নেটকে নিয়ে নিজের একটা বোটে ওঠে আর ওই বোটে চালাতে শুরু করে। তার টিমের এক্সপার্ট ড্রাইভার ক্যামেলিয়া। অন্যদিকে লন্ডনে সেই পিটিং শুরু করার পর লুক আর ম্যাগনেসও পাকার পার হয়ে যায়। এদিকে এবিএসি দেখতে পায় অকেশনের রুম থেকে সাইবার আর এনএচ গায়েব। তখন বুঝতে পারে সাইরাস এনএফটির অ্যাক্সেসের জন্য এনএটকে ধরে নিয়ে গেছে। তখন সেও নিজের একটা বোটে গিয়ে নদীতে নেমে পড়ে। কিছু তো বোট চালানোর পর সে সাইরাসকে প্রায় ধরে ফেলেছিল, কিন্তু মিশন তার স্মার্ট গ্লাস ব্যবহার করে তাদের মাঝখানে আরেকটা বোট নিয়ে আসে। মানে তার এই চশমাটা ছিল একটা হ্যাকিং ডিভাইস। কিন্তু এবি তবুও তাদের পিছন ছাড়ে না। শেষে মিশন একটা নদীর মাঝে থাকা ওয়াটার ব্যারেজটিকেই হ্যাক করে নেয়। তারপর সে পুরো বাচ্চাকেই নদীর গভীর থেকে ওপরে তুলে নিয়ে আসে। এতে করে তারা বের হয়ে গেলেও এবি সেখানে আটকা পড়ে। এভাবে সাইরাস আরও একবার এবির হাত থেকে ফসকে যায়। এবার সাইরাস সত্যি সত্যি অ্যানেটকে নিয়ে একটা ইয়েতে ওঠে। তারপর তার অ্যাকাউন্টে $20 মিলিয়ন ট্রান্সফার করে দেয়। অতঃপর দুই পক্ষের মনে খুশিটা পার্টিতে করতে থাকে।
অন্যদিকে এবি ততক্ষণ এই নেটে উদ্ধারের জন্য একটা মিটিং অ্যালার্ট জারি করে। তার মানে পুরো দুনিয়া এখন জেনে গেছে যে এনেটকে কারা যেন কিডন্যাপ করে নিয়েছে। তবে পরের দিন সকালে সে নিজেই এই কথাটা জানতে পারে। তার মনে প্রশ্ন আসতে থাকে যে তাহলে এরাই কি কিডন্যাপ করেছে, কিন্তু তার অ্যাকাউন্টে যে টাকা জমা হয়েছে সেটা তো রিয়াল। পরে সাইরাস জানায় এই টাকাটা তারা ওই লন্ডন থেকে চুরি করে ওই পেন্টিং বিক্রি করতে পেরেছে। যদিও তারা এনেটকে কিডন্যাপ করেনি, কিন্তু মানুষের চোখে ব্যাপারটা কিডন্যাপ হিসেবে সাজিয়ে রেখেছে। কারণ কোনো জিনিস চুরি হওয়ার পর তার দাম বেড়ে যায় অনেক গুণ। যেমন লিওনার্দো ভিঞ্চির বিখ্যাত মোনালিসা পেন্টিং এর দাম এক সময় ছিল $25,000, কিন্তু অনেক বছর পর সেটা চুরি হয়ে যাওয়ার পরে এর সুনাম ছড়িয়ে পড়ে। আর এখন এই পেন্টিং এর দাম $860 মিলিয়ন। সাইরাস এনেটকে দেখায় যে তার এই কিডন্যাপিং এর পর এখন এই এনএফটির দাম গিয়ে ঠেকেছে $89 মিলিয়ন। যদি তারা একে অপরকে সাহায্য করে তবে এনিক্স এখান থেকে আরও এক্সট্রা $27 মিলিয়ন পাবে, আর বাকিটা যাবে সাইরাস এবং সঙ্গীদের পকেটে। তো এই দুই পক্ষ খুশি থাকার কারণে মন আনন্দের পার্টি করতে থাকে। এদিকে এই বিষয়ে অকেশন হাউসের ফুটেজ দেখে একটা গ্লোব পায়। ডেন্টন নামের একজন যে ওই হাইস্টের সাথে জড়িত ছিল সেটা সে বুঝতে পারে। আর এই ডেন্টন কিন্তু সাইরাসেরই এক পুরাতন টিম মেম্বার। এবি এবার সরাসরি ডেন্টনের সামনে হাজির হয়। সে সবকিছু অস্বীকার করলেও এবি তাকে অ্যারেস্ট করে নিয়ে আসে, কিন্তু এবির বস হাগলি আবার মাঝপথ তাকে সেখান থেকে ডেকে পাঠায়। সে তাকে ইউরগেন্সের এক বিলিয়নের কথা বলে। এই ইউরগানসেন কিন্তু খুব খতরনাক এক লোক। তার পেশা হলো পৃথিবীর বিভিন্ন জায়গায় নানা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে শেয়ার মার্কেটে ধস নামিয়ে দেওয়া। এভাবেই সেই স্টক ম্যানিপুলেশন করার সাহায্যে কোটি কোটি টাকা কামিয়ে নেয়। সোজা কথায় সে ব্রোকারদের কাছ থেকে শেয়ার ধার নিয়ে বেশি দামে বাজার বিক্রি করে। তারপর শেয়ারের দাম পড়ে গেলে কম দামে সেগুলোকে কিনে তার ব্রোকারদের ফেরত দেয়। এই ব্যাপারটাকে বলে শর্ট সেলিং। যখন বিভিন্ন দুর্ঘটনার কারণে অনেক কোম্পানি শেয়ার ক্রাশ করে তখন এই শর্ট সেলাররাও যেন আকাশের চাঁদ হাতে পায়। আর এই লোকটা ঠিক এমন পদ্ধতি ব্যবহার করে আজ কোটিপতি হয়েছে। তবে এবার তো সে এক আস্ত শহরকে বনে ভাসিয়ে দিতে চলেছে। ইন্টারপোলের কাছে ইনফরমেশন আছে যে ইউরোগেন্স লিবিয়ারথন নামে এক হ্যাকার গ্রুপকে হায়ার করেছে এই কাজের জন্য। তাদের কাজ হবে ইউরোপের বিভিন্ন শহরে ওয়াটার সাপ্লাইগুলোকে মালফ্যাকশন করানো। এতে করে শহরের তীব্র বন্যা দেখা দেবে। তাতে লাখো লোক মারা গেলেও ইউরোগেন্সের কিছুই আসে যায় না, কারণ মাঝখান থেকে শেয়ারের দাম পড়ে যাওয়ায় সে শর্ট সেলিং করে বিলিয়নের টাকা কামিয়ে নেবে। এখন সে যে হ্যাকারগুলোকে হায়ার করেছে তারা আবার অন্য পদ্ধতিতে পেমেন্ট চায়। তারা চায় যে ইউরোগেন্সে তাদেরকে ক্যাশের বদলে $500 মিলিয়ন গোল্ড দিক। আর সেও তাদের কথা রাজি হয়ে লন্ডন থেকে সুইজারল্যান্ডে গোল্ড পাঠানোর পদ্ধতি নেয়। এতটুকু বলার পরেই এবি আসলে বুঝে যায় হেক্সলি আসলে কি বলতে চাইছে। সে বলতে চায় এই গোলগুলো যদি হ্যাকারদের কাছে না পৌঁছায় তাহলে তারা ইউরোগেন্সের ডিল ক্যান্সেল করে দেবে। এই গোলগুলো সম্পূর্ণ লিগ্যাল হয় ইন্টারপোল সরাসরি কিছু করতে পারবে না, কিন্তু যদি গোল চুরি হয়ে যায় তবে এই ডিল ক্যান্সেল হয়ে যাবে। এখন হেক্সলি কাদের কিতে চুরি করাতে চাইছে তোমরা হয়তো নিশ্চিত বুঝতে পারছো। হ্যাঁ, সে এবিকে ঠিক এই জন্যই ডেকেছে, যাতে সাইরাসকে সে এই মিশনটা দেয়। এবি কিন্তু প্রথমে হেক্সিকে কথায় রাজি হয় না, কিন্তু হাজারো মানুষের জীবন বাঁচানোর জন্য অবশেষে তাকে রাজি হতেই হয়। তো এবার সে সরাসরি সাইরাসের সামনে এসে হাজির হয়। সাইরাস কিন্তু তাকে দেখে মোটেও অবাক হয় না, কারণ এর আগেও অনেকবার এই বেতার লোকেশন পেয়ে গিয়েছিল। এখানে আমরা জানতে পারি যে তাদের মধ্যে একটা ছোটখাটো রিলেশনশিপ ছিল, কিন্তু সেই সময় তারা কেউ কারো পরিচয় জানতো না। যাই হোক, এবি তাকে বলে লন্ডন থেকে যে পেন্টিং তারা চুরি করেছে তার প্রমাণ ইন্টারপোলের কাছে আছে। তাই যদি সাইরাস এই ডিলে রাজি না হয় তাহলে তার সাঙ্গপাঙ্গ সমেত তাকে জেলে পাঠাতে হবে। আর যদি তারা কাজটা করে দেয় তবে তাদের নামে থাকা সমস্ত ক্রিমিনাল রেকর্ড ক্লিন করে দেওয়া হবে। সাইরাসও প্রথমে ইউরোপিয়ানসের নাম শুনে রাজি হতে চায়নি, কারণ এই লোকটা যে কত বড় খতরনাক তা বাচ্চা থেকে বড়রাও জানে। তবে হাতে আর কোনো উপায় না থাকে অবশেষে তাকে রাজি হতেই হয়। তবে শর্তে দেয় যে এই মিশনে এই বিও যেন তার টিমে কাজ করে, ইন্টারপোল যাতে কাজ শেষে বেঁকে না বসে, তার জন্য মূলত এই ব্যবস্থা। তো সাইরাসের টিমও কিন্তু এই মিশনে প্রথমেই যেতে রাজি হয়নি। সম্পূর্ণ ব্যাপারটা তারা ইন্টারপোলে একটা ট্র্যাপ ভাবতে থাকে। তবে এবি সবার ফিউচারের কথা বলে তাদের রাজি করায়। অবশেষে এই টিমে এবি আর ডেনও যোগ দেয়। এখন এই গোল চুরি করার জন্য কিন্তু তাদেরকে প্রায় ইম্পসিবল একটা কাজ করতে হবে। ইউরোগেন্সের এই গোলগুলোকে কোন একটা প্রাইভেট জেটের বদলে একটা প্যাসেঞ্জার প্লেনে করে পাঠাবে, যার ফলে এয়ারপোর্ট থেকে গোল চুরি করার কোনো সুযোগই থাকছে না। যা করা তাদের মাঝ আকাশের মধ্যেই করতে হবে। সবাই এটা নিয়ে চিন্তায় থাকলেও সাইরাস কিন্তু বেশ চিল মুডেই থাকে। তবে চিল করলে কি হবে, ইতিমধ্যে সে মাস্টার প্ল্যান নিয়ে ভাবতে শুরু করেছে। এদিকে পর্দায় এবার আমরা প্রথমবারের মতো ইউরোগেন্সিরকে দেখতে পাই।
সে যে কতটা খতরনাক তার একটা ছোট নমুনা আমরা দেখতে পাই। তার সাথে পাঙ্গা নেওয়ার কারণে সে লোককে লিটারেলি কুকুরের খাবার হিসেবে সার্ভ করে। তার পক্ষ থেকে এই কাজ করে তার ডান হাত ডোনাল্ড। এদিকে পরের দিন সকালে এবি দেখে সাইরাস বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। তাদের মধ্যে আবারও পুরাতন সেই রোমান্টিক সময় নিয়ে কথা হয়। এবি জানায় ইন্টারপোলে জয়েন করার পিছনে আছে একটা ছোট কাহিনী। ছোটবেলায় সে যে স্কুলে পড়তো তার মা ছিল সেই স্কুলের হেড টিচার, আর তাদের স্কুলে অনেক দামে একটা পেন্টিং ছিল। কিন্তু একদিন সেই পেন্টিং থেকে অফিস থেকে চুরি হয়ে যায়। এই ঘটনায় তার মা খুবই কষ্ট পেয়েছিল। সেদিন থেকে সে আর্ট চোরদের ধরার জন্য মনে মনে একটা প্রতিজ্ঞা করে। আর বড় হয়ে সে ইন্টারপোলে যোগ দেওয়ার মেইন কারণটা হচ্ছে এটা। যাই হোক, তাদের কথাবার্তা শেষে সাইরাস আবার সবাইকে প্ল্যান বলতে শুরু করে। যেহেতু মাঝ আকাশের মধ্যে কাজটা করতে হবে, এর জন্য লাগবে একটা প্রাইভেট জেট। তখনই ঠিকঠাক সাইজের একটা প্রাইভেট জেট খুঁজতে পেতে তাদেরকে কিছুটা বেগ পেতে হয়। তবে শেষমেশ তারা একটা জেটকে সিলেক্ট করে। কিন্তু এই জেটের মালিক ছিল বিলিয়নার মোলসেন, আর তার কেনা পেন্টিং কিন্তু তারা লন্ডন থেকে চুরি করেছিল। তো সাইরাস আর এই সরাসরি মোলসেনের সাথে দেখা করে। সাইরাস বলে যদি তারা প্লেনটাকে ধার দেয় তাহলে তারা এনএফটি দিয়ে তার জন্য একটা এনএফটি তৈরি করবে, আর সেই এনএফটি মূল্য হবে কয়েক মিলিয়ন ডলার। তো অনেক চিন্তা ভাবনা করে মোলসেন তাদের কথায় রাজি হয়। আর এই প্রাইভেট জেটটা কিন্তু বেশ দামি আর লাক্সারিয়াস। সে তাদের কাছে সব ফিচারগুলোকে শো অফ করতে থাকে। এই প্লেনের নিচে একটা বড় এলইডি স্ক্রিনও ছিল, যাতে রিমোট দিয়ে বিভিন্ন মেসেজ ডিসপ্লে করানো যেত। তো যাই হোক, প্রাইভেট জেটের ব্যবস্থা তো হয়েই গেল। এবার তাদেরকে পরবর্তী স্টেপ নিয়ে ভাবতে হবে। যেই প্লেন থেকে তারা গোলচুলি করবে সেটা পৃথিবীর সবচেয়ে বড় প্যাসেঞ্জার বিমান। মানে এই প্লেনটা শুনতেই কেমন যেন একটা ইম্পসিবল মনে হয়। তবে সাইরাসের পূর্ণ বিশ্বাস যে তারা এই কাজটা করতে পারবে। এই হাইস্টকে সফল করার জন্য সবাই মিলে বেশ ভালোভাবে প্রস্তুতি নিতে থাকে। সবকিছুরই 3D মডেল বানিয়ে তারা প্র্যাকটিসও করতে থাকে। ক্যামেলিয়া ও সিমুলেটরের মাধ্যমে প্লেন চালানোর প্র্যাকটিস করতে থাকে, কারণ জেট প্লেনটাকে তাকে চালাতেই হবে। ম্যাগনাস ও লেজার দিয়ে গোল কাটা প্র্যাকটিসে নেমে পড়ে। এখন যদি ক্যামেলিয়া এয়ারবাসের প্লেনের নিচে পৌঁছে যায় তবে তার সামনে হাজির হবে আরেকটি বিপদ। দুনিয়ার কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোলই 1000 ফুটের মধ্যে দুইটা বিমানকে আসতে দেয় না। কাজেই এত কাছাকাছি দুইটা বিমানকে দেখে এডিসি পুরো ভেঙে খেয়ে যাবে, আর সাথে সাথেই তারা প্লেনের পাইলটকে ব্যাপারটা জানিয়ে দিবে। ফলে সাইরাসের হাইস্ট প্ল্যানও মাঝে মারা যেতে পারে। তাই তারা আটলান্টিক মহাসাগরের কাছে খুব নির্জন একটা এরিয়ার এই কাজ করার সিদ্ধান্ত নেয়। তার উপর বাড়তি সতর্কতা হিসেবে মিশন পিএসআইডি নামের এক ডিভাইস বানাতে শুরু করে। এই ডিভাইসের কাজ হবে প্লেনের সমস্ত রাডার সিগন্যালকে গায়েব করে দেওয়া। এতে করে অন্তত একটা প্লেনকে রাডারের চোখে অদৃশ্য হয়ে যাবে। কিন্তু এরপরেও ধরা পড়ে যাওয়ার একটা চান্স থেকে যায়। যেই জায়গাটাকে তারা সিলেক্ট করেছে সেখান থেকে কেবল একটা এডিসি কানেক্ট করা যায়, আর সেটার অবস্থান হলো বেলজিয়ামের ব্রাসেলস শহর। তো সেখানকার এয়ার কন্ট্রোলেও তাদের একজন লোক থাকা দরকার। সে পাইলটের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে একটা নিশ্চিত করবে যে তারা সবাই সেফ আছে। আর এবি এই কাজের জন্য একেবারে পারফেক্ট এক ব্যক্তিকে চিনত। এরই নামে সেই ব্যক্তির সাথে তারা সরাসরি ব্রাজিলসে গিয়ে দেখা করে। অন্য সবার মতো সেও প্রথমে রাজি হতে চায়নি, কিন্তু সাইরাস তাকে $1 মিলিয়ন অফার করে বসলে সে পুরো লাফিয়ে রাজি হয়। তো এই টেনশন খতম হয়ে গেলেও তাদের সামনে হাজির হয় নতুন এক আপদ। কমিশনার হেক্সলি হঠাৎ তাদের দুজনকে সরাসরি দেখা করতে চায়। দেখা করার পর সে জানায় ইউরোগেন্সে তার কোম্পানির এক এমপ্লয়িকে উপরে পাঠিয়ে দিয়েছে। এই লোকটা ইন্টারপোলের কাছে তার সমস্ত প্ল্যান ফাঁস করত। মানে বুঝতেই পারছ, ইউরোগেন্সের কিন্তু একেবারে কাঁচা খেলোয়াড় না। হেক্সলি জানায় যে আর মাত্র 10 দিন পর ইউরোগেন্সে তার গোল ওগুলোকে ট্রান্সফার করতে যাচ্ছে। তখন সাইরাস জানায় মাত্র 10 দিনে হাই স্টেপ প্রিপারেশন নেওয়া একদম এনাফ না। তখন হেক্সলি তার পুরো টিমকে জেলে ভাত খাওয়ানোর হুমকি দেয়। তখন সাইরাসের জবাব দেয় সে এইসব কোনো কিছু কেয়ার করে না, তবে শুধুমাত্র সাধারণ মানুষ আর এবির কথা ভেবে রিস্ক নিয়ে হলেও সে কাজটা করবে। এরপরের দিনই হঠাৎ তারা টিভিতে একটা নিউজ দেখে। নিউজে বলা হয় স্পেনের রাজধানী মাদ্রিদের ওয়াটার সিস্টেম হ্যাক হয়ে গেছে, যার ফলে হ্যাকাররা আর্টিফিশিয়ালভাবে বন্যা সৃষ্টি করে রাস্তাঘাট একেবারে ভাসিয়ে দিয়েছে। আর তাতে ইতিমধ্যে 13 জন লোকও মারা গেছে। আসলে এটা ছিল কেবলমাত্র একটাই ডেমো, যা হ্যাকার গ্রুপ ইউরোগেন্সের দেখাতে চেয়েছিল। সে জানতে চেয়েছিল যে লিবিয়াথন আসলেই তার ডিমান্ড পূরণ করতে পারবে কিনা। তবে ডেমো দেখার পর তার সন্দেহ দূর হয়ে যায়। এদিকে এই সব কিছু দেখে সাইরাস তার টিমদেরকে বলে, তোমরা সবাই আরেকবার ভেবে দেখো, এই পথটা কিন্তু আমাদের জন্য মৃত্যুপথ হয়ে উঠতে পারে। সে একাই কিছু একটা করবে বলে সবাইকে জানায়, কিন্তু কেউ তাকে একা ছেড়ে দিতে চায় না। তাছাড়া সাধারণ মানুষের জীবন বাঁচানোর জন্য তারা এই কাজটা করবেই। তো ফাইনালি সবাই মিলে আবারও পূর্ণ উদ্যমে প্র্যাকটিসে নেমে পড়ে। সাইরাস লোককে তাদের এনএফটি ডিভাইসের সব ক্যামেরা খুলে প্লেনে বিভিন্ন জায়গায় লাগাতে বলে।
কারণ এই ক্যামেরাগুলোর সাহায্যে প্লেনের বাইরে সবকিছু খুব ভালোভাবে দেখা যাবে, যা বিশাল সেই প্লেনের নিচে পারফেক্টভাবে জেট প্লেনটাকেও লক করার জন্য কাজে আসবে। তো এইভাবে শেষ হয়ে যায় আমাদের প্রথম এপিসোড। আমাদের সেকেন্ড এপিসোড খুব দ্রুতই চলে আসবে। সে পর্যন্ত আপনারা কমেন্ট করে জানাবে যে আমাদের প্রথম এপিসোড আপনাদের কেমন লেগেছে। সবাই শেষ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী এপিসোড খুব শীঘ্রই চলে আসবে। আল্লাহ হাফেজ।